টেকবিস এইচআরএম পাওয়ারেড বাই টেক আইডিয়া সলিউশনের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আপনারা যারা আপনাদের প্রতিষ্ঠান, বিশেষ করে গার্মেন্টস, ফ্যাক্টরি, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, ছোট বড় কোম্পানি, যে কোনো ধরনের শপ ম্যানুয়ালি পরিচালনা করতে হিমশিম খাচ্ছেন, বিশেষ করে কোম্পানি, গ্রুপ অফ কোম্পানি, কোম্পানির বিভিন্ন লোকেশনের একাধিক ব্রাঞ্চের এমপ্লয়ীদের অ্যাটেন্ডেন্স, লেট প্রেজেন্ট, অ্যাবসেন্ট, লিভ ম্যানেজমেন্ট, স্যালারি ম্যানেজমেন্ট, শিফটিং ডিউটি ম্যানেজমেন্ট, ওভারটাইম, এমপ্লয়ীদের কাজের আপডেট, অ্যাসেট ম্যানেজমেন্ট ম্যানুয়ালি করছেন, তাদের জন্য আমাদের কমপ্লিট টেকবিস হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সফটওয়্যার। পৃথিবীর যে কোনো প্রান্তে বসে আপনার কোম্পানি পরিচালনা করুন নিখুঁতভাবে এবং স্বয়ংক্রিয়ভাবে। তো চলুন দেখে আসি আমাদের সফটওয়্যারটি কিভাবে সাজানো হয়েছে। সিস্টেমে লগ ইন করলাম, তো আমরা দেখতে পেলাম কোনো রিলোড না নিয়েই সিস্টেমে সরাসরি সুপার অ্যাডমিন প্যানেলে আমরা ঢুকে গিয়েছি। মূলত এইচআরের ক্ষেত্রে এই প্যানেলে অ্যাক্সেস থাকবে। তো আমাদের এই সিস্টেমটি সবথেকে আপডেট লেটেস্ট টেকনোলজি ইউজ করা হয়েছে। লারাভেল 10, রিয়্যাক্ট, ইনার্শিয়া জেএস, টেলওয়াইন্ড সিএসএস ফ্রেমওয়ার্ক, যে জন্য আমাদের কোনো সিস্টেমে বা কোনো মেনুতে ক্লিক করলে ওভারলোড ছাড়াই আমাদের পেজগুলো। এখন পুরো সিস্টেমের একটি ওভারভিউ দিব আমাদের যারা অল্প সময়ে পুরো সিস্টেমে কি কি ফিচার রয়েছে দেখতে চাচ্ছেন। তো এখানে আমরা ফার্স্ট অফ অল দেখতে পাচ্ছি টুডে অ্যাটেন্ডেন্স, মানে প্রতিদিনের অ্যাটেন্ডেন্সে কতজন এমপ্লয়ি অ্যাবসেন্ট এবং কতজন প্রেজেন্ট এখানে একটা গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে দেখানো হয়েছে, এবং অ্যাটেন্ডেন্স লিস্ট এখান থেকে পাবো এবং লিভ ক্যালেন্ডার এখান থেকে পাবো, যে আজকে কোন কোন এমপ্লয়ি লিভে আছে আমরা একটা ক্লিকে দেখতে পাবো, এবং এমপ্লয়ি রিপোর্ট, গেট অ্যাটেন্ডেন্স, এখানে আমি ডিপার্টমেন্ট ওয়াইজ পাবো এবং ইন্ডিভিজুয়াল পাবো, প্রত্যেকের ইন এবং আউট টাইমটা এখান থেকে পাবো। এরপর নিচে দেখতে পাচ্ছি জাস্ট রিসেন্ট নোটিশ, কারণ এই তিনটা খুবই দরকার হয়, এই জন্য আমরা হোম পেজে রেখেছি। এখন ফার্স্ট মেনুতে যেটা দেখতে পাচ্ছি যে ম্যানেজ কোম্পানি, তো আমি শুরুর দিকে বলে রেখেছিলাম যে আমাদের গ্রুপ অফ কোম্পানি থাকতে পারে, যেটা একটা কোম্পানির আন্ডারে, গ্রুপ অফ কোম্পানির আন্ডারে একাধিক কোম্পানি। তো সেক্ষেত্রে আমরা গ্রুপ অফ কোম্পানি আগে ক্রিয়েট করব, দেন ওই কোম্পানি, গ্রুপ অফ কোম্পানির আন্ডারে কতগুলো কোম্পানি আছে এই কোম্পানি ক্রিয়েট করে দেন ওই গ্রুপ অফ কোম্পানিকে অ্যাসাইন করে দিতে পারবো। দেন কোম্পানি ক্রিয়েট হয়ে গেলে ওই কোম্পানির একাধিক ডিপার্টমেন্ট থাকবে, সাব ডিপার্টমেন্ট থাকবে। লাইক যখন আমি যেমন আমাদের টেক আইডিয়া সলিউশন, যেটার অনেকগুলো ডিপার্টমেন্ট রয়েছে, যেমন সফটওয়্যার ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, এইচআর ডিপার্টমেন্ট, মার্কেটিং ডিপার্টমেন্ট। সফটওয়্যার ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের মধ্যে আবার সাব ডিপার্টমেন্ট রয়েছে, যেমন অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, ওয়েব ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট। তো ডিপার্টমেন্ট এবং সাব ডিপার্টমেন্ট ক্রিয়েট করতে পারবো। একই সাথে ওই এমপ্লয়ীদের ডিপার্টমেন্ট এবং সাব ডিপার্টমেন্টে যে এমপ্লয়িগুলো আছে তাদের ডেজিগনেশন ক্রিয়েট করে দিতে পারবো। তাহলে আমাদের ডিপার্টমেন্টটা ম্যানেজ হয়ে যাবে। এমপ্লয়ি ম্যানেজমেন্টের আগে আমাদের কিছু কাজ রয়েছে, যেমন একটা এমপ্লয়ির কি রিলিজন থাকতে পারে, তার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড বা লাস্ট ডিগ্রি, তারপর ব্যাংক ইনফরমেশন, প্রফেশনাল পিরিয়ড, পার্মানেন্ট আইদার প্রফেশন বা কন্ট্রাকচুয়াল কিনা, ব্যাংক অ্যাকাউন্ট, ইচ অ্যান্ড এভরিথিং। তো এই এমপ্লয়ি ম্যানেজমেন্টের আগে আমাদেরকে কনফিগারেশনে যেতে হবে। কনফিগারেশনে গিয়ে আমি যেগুলো বললাম, যে রিলিজন সেট করতে পারবে, এরপর টাইটেল সেট করতে পারবে, ব্যাংক ইনফরমেশন, ওয়ার্কিং স্ট্যাটাস, এরপর অর্গানাইজেশন ক্যালেন্ডার, এরপরে এরিয়ার্স, যদি কোনো বকেয়া থাকে এটা সেট করে নিতে পারবে। তো এইখান থেকে সেট হওয়ার পরে যখন আমি ম্যানেজ এমপ্লয়িতে আসবো, এমপ্লয়িতে গিয়ে আমি এমপ্লয়ি ক্রিয়েট করতে পারবো। সবগুলা এমপ্লয়ি যা যা দরকার থাকে আমরা অ্যাসাইন করে দিয়ে এমপ্লয়ি ক্রিয়েট করতে পারবো। এখন এমপ্লয়ি ক্রিয়েট হয়ে গেলে যেটা করতে পারবো, একটা এমপ্লয়ি বিভিন্ন শিফটে কাজ করতে পারবে। ওই শিফটের আমরা শিফটগুলা অ্যাসাইন করতে পারবো, ক্রিয়েট করতে পারবো। লাইক যদি আমি বলি যে ডে শিফট, মর্নিং শিফট, নাইট শিফট, ইভিনিং শিফট, এবং কোন শিফটে কয়টা থেকে শুরু, কয়টায় শেষ, এবং ডিউটি লোকেশন কোথায়। দেখা যাচ্ছে যে একটা এমপ্লয়ি আপনার এক কোম্পানির একটা ব্রাঞ্চে কাজ করবে ফার্স্ট উইক, সেকেন্ড উইকে অন্য কোনো ব্রাঞ্চে অ্যাসাইন করে দিতে পারেন।
এই জন্য ডিউটির লোকেশনটা সেট করে দেওয়া যাবে এবং ওই লোকেশন ওয়াইজ অ্যাটেন্ডেন্সগুলো অটোমেটিক্যালি পেয়ে যাবে। তাহলে এখান থেকে শিফটগুলো ক্রিয়েট করা যাবে এবং শিফট ম্যানেজ করা যাবে। যখন শিফট হয়ে গেল, এমপ্লয়িগুলো অ্যাক্টিভ হয়ে গেল, তখন এই অ্যাক্সেস কন্ট্রোলারের মাধ্যমে অ্যাটেন্ডেন্স মেশিনের মাধ্যমে যখন ফিঙ্গারপ্রিন্ট দিবে, তখন আমাদের অ্যাটেন্ডেন্সটা ম্যানেজমেন্ট হবে। অটোমেটিক্যালি আমাদের সার্ভারে ডেটাগুলো চলে আসবে এবং অ্যাটেন্ডেন্সের রিপোর্টগুলো এখান থেকে জেনারেট হয়ে যাবে। যেমন যদি অ্যাটেন্ডেন্স ম্যানেজমেন্টে যাই, মাই অ্যাটেন্ডেন্স রিপোর্ট, প্রত্যেকটা এমপ্লয়ি ইন্ডিভিজুয়াল অ্যাটেন্ডেন্স রিপোর্ট দেখতে পারবে। আমাদের এইজার থেকে দেখতে পারবো, অ্যাটেন্ডেন্স রিপোর্ট দেখতে পারবো। এরপর দেখতে পাচ্ছি যে ম্যানুয়াল অ্যাটেন্ডেন্স। এখন কোনো এমপ্লয়ি যদি ভুল করে অ্যাটেন্ডেন্স দিতে ভুলে যায় বাট অফিসে আসছিল, এখন তো তার অ্যাটেন্ডেন্স দিতে হবে, তখন এই স্যারকে যখন মেইল করবে বা আমাদের সিস্টেম থেকে যখন একটা রিকমেন্ড পাঠাবে, তখন এই স্যার ওটার ভ্যালিডিটি চেক করে ম্যানুয়ালি অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিতে পারবে। এবং কি কারণে সে অ্যাটেন্ডেন্সটা ভুলে গেছে, এখানে ম্যানুয়াল অ্যাটেন্ডেন্সটা দিল, সেখানে একটা কমেন্টস করে রাখতে পারবে, পরবর্তীতে স্যালারি প্রসেসিংয়ের সময় এটা কাজে লাগবে। তাহলে অ্যাটেন্ডেন্স ম্যানেজমেন্ট হয়ে গেল। অ্যাটেন্ডেন্স ম্যানেজমেন্ট হওয়ার পরে তখন আবার লিভ ম্যানেজমেন্ট। এখন এই অ্যাটেন্ডেন্সের মধ্যে কারো লেট হইতে পারে, তাহলে আমি একটু এখান থেকে ঘুরে আসি যে লেট ম্যানেজমেন্ট। এখন কেউ যদি সাপোজ কারো অ্যাসাইন করা আছে এমপ্লয়ি ক্রিয়েটের সময় যে আপনি মর্নিং শিফটে আপনার ডিউটি 10টা থেকে 4টা পর্যন্ত এবং লেট প্রেজেন্ট অ্যালাউ থাকবে 15 মিনিট, সাপোজ ক্রিয়েট করে দিল রোস্টার ম্যানেজমেন্টে গিয়ে। তো যখন এটা অ্যাসাইন করে দিল, তো ওই এমপ্লয়ি যদি 15 মিনিট না 20 মিনিট পরে অফিসে ইন করে, তাহলে এটা লেট প্রেজেন্ট হিসেবে কাউন্ট হবে। এবং যদি আপনি সেট করে দেন যে 3 দিন লেট প্রেজেন্ট হলে একদিনে স্যালারি কাটা যাবে, তাহলে আমাদের স্যালারি ম্যানেজমেন্টে অটোমেটিক্যালি সব ধরনের ক্যালকুলেশন অটোমেটিক হয়ে স্যালারি প্রসেস হবে। এখন কেউ যদি লেটে আসে, তাহলে এই লেট অ্যাপ্লাই লিস্টটা দেখতে পারবে, লেট প্রেজেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে যে আমার এই কারণে জ্যাম বা আইদার অন্য কোনো ফিজিক্যাল ফিটনেসের কারণে বা অন্য কোনো ফ্যামিলি ইস্যুর কারণে আমার লেট হয়েছে, এখান থেকে সে অ্যাপ্লিকেশন পাঠাতে পারবে। এবং এই যে কাস্টম লেট অ্যালাউ, এই স্যার থেকে যখন একটা এমপ্লয়ি লেট অ্যাপ্লাই করলো, তখন এই স্যারে লেট লিস্টটা দেখতে পারবে। দেখার পরে এই স্যার যখন এটাকে অ্যাপ্রুভ করে দিল এবং কাস্টম লেট অ্যালাউ, তখন একটা কমেন্টস দিয়ে এটাকে অ্যালাউ করে দিল, তাহলে তার স্যালারি কাটা যাবে না যদি এটা করে দেয়। এরপরে আসি, যদি কেউ লিভ নিতে চায়, লিভ ক্যালেন্ডার দেখতে পারবে। লিভ ক্যাটাগরি কী কী আছে, লাইক সিক লিভ হইতে পারে, তারপর ক্যাজুয়াল লিভ হইতে পারে, মেডিকেল লিভ হইতে পারে, এরকম অনেক ধরনের লিভ ক্যাটাগরি তৈরি করা যাবে। লিভ অ্যাপ্লিকেশনের মাধ্যমে এমপ্লয়ি অ্যাপ্লিকেশন দিতে পারবে। এরপরে যখন আমরা ডিপার্টমেন্টের হেডের কাছে আসার পর যখন সে এটাকে অ্যাপ্রুভ করবে, এই স্যারের কাছে চলে আসবে। এই স্যার যখন একটা অ্যাকনোলেজমেন্ট দিবে, লিভটা রিকমেন্ড পেয়ে যাবে। দেন লিভ অ্যাপ্রুভাল লিস্টে কার কার লিভগুলা অ্যাপ্রুভ হয়েছে এখান থেকে দেখতে পারবে। এরপরে এখানে এসে পাবলিক হলিডে সেট করতে পারবে, লিভ অ্যাপ্রুভ বাই এই স্যার, এখানে কোন কোন লিভগুলো অ্যাপ্রুভ হয়েছে এই লিস্টগুলো দেখতে পারবে। আমরা এটা বিস্তারিত ফিচারগুলোতে দেখব কিভাবে এটা করে। দেন আমাদের ম্যানেজ কোম্পানি হয়েছে, ম্যানেজ ডিপার্টমেন্ট হয়েছে, ম্যানেজ এমপ্লয়ি, লিভ, শিফট ম্যানেজমেন্ট, অ্যাটেন্ডেন্স ম্যানেজমেন্ট, লেট ম্যানেজমেন্ট। তো এমপ্লয়ি যখন রেজিস্ট্রেশন করে ফেলবে, তখন আমরা ইউজারে এমপ্লয়িদের আমরা দেখতে পারবো এবং ইউজার ক্রিয়েট করতে পারবো। সাপোজ আমার যেহেতু যদি আপনার গ্রুপ অফ কোম্পানি হয়, এই স্যার ডিপার্টমেন্ট অনেক ভাগে বিভক্ত হতে পারে। যেমন এই স্যার আপনার কেউ যদি ম্যানেজার হিসেবে রোল প্লে করে, তাহলে সে শুধু স্যালারিটা এক্সেস পাবে, আপনি এখান থেকে পারমিশন দিয়ে দিতে পারবেন। কোন ইউজার কতটুকু এক্সেস পাবে এখান থেকে সেটা ফিক্স করে দেওয়া যাবে। এরপরে নোটিশে গিয়ে নোটিশ আজকের জন্য কি কি নোটিশ আছে, ইন্ডিভিজুয়াল পাঠানো যাবে, ডিপার্টমেন্ট ওয়াইজ পাঠানো যাবে। এরপরে যদি বলি টাস্ক ম্যানেজমেন্ট, একটা প্রজেক্ট ক্রিয়েট করে ওই প্রজেক্টে আমি কোন এমপ্লয়িকে কতটুকু কাজ অ্যাসাইন করতেছি এখান থেকে অ্যাসাইন করে দেওয়া যাবে এবং সেটার আপডেটটাকে মাই টাস্কে গিয়ে ট্রেস করতে পারবে। এরপরে যেটা আছে যে স্যালারি ম্যানেজমেন্ট, স্যালারি ম্যানেজমেন্টে গেলে প্রথমে আমাদের স্যালারি সেট আপ করে দিতে হবে যে কোন ডেজিগনেশনে বেসিক স্যালারি কত, ইনক্রিমেন্ট কিভাবে হবে, বকেয়া থাকলে সেটা কিভাবে পাবে, এরপর যদি ওভারটাইম থাকে পার আওয়ারে কত টাকা পাবে। এটা যখন সেট করে দেবে, দেন পুরা মাস শেষে
অ্যাটেন্ডেন্স থেকে শুরু করে লেট প্রেজেন্ট, অ্যাবসেন্ট, লিভ, তারপর ওভারটাইম পুরাটা অটোমেটিক্যালি ক্যালকুলেশন হয়ে এখান থেকে রিপোর্ট জেনারেট হবে যে আপনার কোন এমপ্লয়ির কত টাকা স্যালারি মান্থ শেষে। তাহলে অটোমেটিক্যালি স্যালারিটা ম্যানেজ হবে, যেটা ম্যানুয়ালি করাটা খুবই হ্যাসেল এবং অনেকগুলা এমপ্লয়িদের এখানে কাজ করতে হয়, অ্যাটেন্ডেন্সের জন্য আলাদা আলাদা কাজ করতে হয়। এরপরে যদি আমি দেখি যে অ্যাসেট ম্যানেজমেন্ট, সাপোজ আপনি বিভিন্ন ধরনের একটা কোম্পানি চালাইতে গেলে অনেক ধরনের অ্যাসেট আপনি ম্যানেজ করতে হবে। লাইক কোনো একটা নতুন অফিস করবেন, সেই অফিসে কোন কোন এমপ্লয়ি কাজ করবে, কোন কোন প্যারামিটার্স বা কোন অফিস ইকুইপমেন্ট কিনলেন, কোথা থেকে কিনলেন, এই অ্যাসেট টাইপ ক্রিয়েট করা যাবে, অ্যাসেট তৈরি করা যাবে, অ্যাসেট অ্যাসাইন করা যাবে, অ্যাসেটের রিপোর্টগুলো দেখা যাবে। এরপরে যেটা আছে যে গেট অ্যাটেন্ডেন্স, যেহেতু আমাদের এখানে মেশিনটা সেট করা নাই, মেশিন সেট করা থাকলে কোন এমপ্লয়ি কতটাতে ইন করেছে আউট করেছে এটা এখান থেকে দেখা যেত। এরপরে যেটা আছে রোস্টার ম্যানেজমেন্ট, রোস্টার ম্যানেজমেন্টে গিয়ে আমি বলে দিয়েছিলাম যে কোন এমপ্লয়ি ফার্স্ট উইকে কোথায় তার ডিউটি রয়েছে, কোন অফিসে বা কোন ব্রাঞ্চে, সেম অফিস হলে কয়টা থেকে কোন শিফটিংয়ে এটা কাজ চলছে তার ডিউটি, এখান থেকে সব কিছু অ্যাসাইন করে দেওয়া যাবে। এটাই হলো রোস্টার ম্যানেজমেন্টের কাজ। দেন যেটা পাবো রিপোর্ট, সব ধরনের রিপোর্ট আমরা এখানে পাবো। এমপ্লয়ীদের অ্যাটেন্ডেন্স পাবো, ডিপার্টমেন্ট ওয়াইজ অ্যাটেন্ডেন্স পাবো, অল এমপ্লয়ীদের অ্যাটেন্ডেন্স পাবো, পাঞ্চ ডিটেলস পাবো, কটার সময় পাঞ্চ করেছে, লেট প্লাগ রিপোর্ট পাবো, কার কার লেট হয়েছিল, এমপ্লয়ীদের লিভ রিপোর্ট পাবো, ডিপার্টমেন্ট ওয়াইজ লিভ রিপোর্ট পাবো, আমার আন্ডারে যে এমপ্লয়িগুলো আছে তার লিভ রিপোর্ট পাবো, টাস্কের রিপোর্ট পাবো এবং ইম্পোর্ট করতে পারবো এমপ্লয়ীদের লিস্ট। তো এটা ছিল হলো ওভারঅল আমাদের যে ফিচার, যে একটা কোম্পানির জন্য ফুল যা যা করা দরকার থাকে আমরা ফুল অটোমেশন করেছি। এই সফটওয়্যারের মাধ্যমে পৃথিবীর যে কোনো প্রান্তে বসে আপনার ফুল একটা কোম্পানি বা গ্রুপ অফ কোম্পানির সব ধরনের টাস্কের ট্রেসিং করতে পারবেন এবং ফুল কোম্পানিটাকে ইফেক্টিভলি এবং ইফিশিয়েন্টলি অটোমেশনভাবে চালাতে পারবেন। তো এখন যদি আমি একটু ডিটেলস দেখাই, যে ফার্স্টে আমি গ্রুপ অফ কোম্পানি যখন ক্রিয়েট করব, এখানে অ্যাড গ্রুপ, অ্যাডে ক্লিক করব, এখান থেকে আমি সমস্ত ডিটেলস দিয়ে যখন আমি এই কোম্পানিটা ক্রিয়েট করব গ্রুপ অফ কোম্পানি, তখন গ্রুপ অফ কোম্পানি এখানে এইভাবে ক্রিয়েট হবে। ক্রিয়েট হলে আমি সাপোজ টিম ক্রপ লিমিটেড, টেক আইডিয়া সলিউশন, দুটা গ্রুপ অফ কোম্পানি ক্রিয়েট করা হলো। এরপর কোম্পানি, এখানে এই কোম্পানিগুলো দেখেন যে এই কোম্পানি হলো মিনি টেক আইডিয়া সলিউশন, এটা টেক আইডিয়া সলিউশন গ্রুপ অফ কোম্পানির একটা সাব কোম্পানি। যদি আমি এখানে যাই, এখানে গিয়ে দেখতে পাচ্ছি যে এই গ্রুপ অফ কোম্পানির লিস্ট চলে আসছে, দুটো ক্রিয়েট করা ছিল। এটার আন্ডারে যে কোম্পানিটা হবে, এখানে আমি ক্রিয়েট করলে এটার আন্ডারে একটা 10টা বা 100টা কোম্পানি আপনি তৈরি করতে পারবেন, যে কোনো ব্রাঞ্চ থেকে আপনি এটাকে কন্ট্রোল করতে পারবেন। তাহলে গ্রুপ অফ কোম্পানি ক্রিয়েট হয়ে গেল, কোম্পানি ক্রিয়েট হয়ে গেল। এরপর আসবো আমি ডিপার্টমেন্ট। ডিপার্টমেন্টের আগে আমি যদি ডিপার্টমেন্ট ক্রিয়েট করি, যেমন এখানে যে কয়টা ডিপার্টমেন্ট ক্রিয়েট করা আছে, ডিপার্টমেন্টে সিএসসি, টেক আইডিয়া, ইঞ্জিনিয়ারিং। তো আমি যদি এখানে অ্যাড ডিপার্টমেন্ট ক্রিয়েট করি, তো এখান থেকে আমি ডিপার্টমেন্ট ক্রিয়েট করতে পারবো, টপ র্যাঙ্ক কী হবে এবং রিপোর্ট কার কাছে করবে। যেমন এইখানে এই ডিপার্টমেন্টের আন্ডারে যে এমপ্লয়িগুলো থাকবে তার তো কেউ একজন থাকবে যে হেড, বা এই রিপোর্ট টু মানে হলো যখন আমি একটা এমপ্লয়ি লিভ অ্যাপ্লিকেশনের জন্য অ্যাপ্লাই করবে, তখন এই রিপোর্ট টু যাকে অ্যাসাইন করা হবে তার কাছে যাবে, সে যখন অ্যাপ্রুভ করবে হেডের কাছে যাবে। হেডের কাছে যদি হেড অনেক সময় অ্যাবসেন্ট থাকতে পারে বা লিভে থাকতে পারে, তখন হেডের অল্টারনেটিভটি সেকেন্ড ম্যান কে হিসাবে কাজ করবে তাকে অ্যাসাইন করে দেওয়া হবে। তার মানে হলো আমি একটা গ্রুপ অফ কোম্পানি খুললাম, তার আন্ডারে অনেকগুলা কোম্পানি খুললাম, ওই কোম্পানির আন্ডারে অনেকগুলা ডিপার্টমেন্ট খুললাম, ডিপার্টমেন্টের আন্ডারে অনেকগুলা সাব ডিপার্টমেন্ট থাকতে পারে। যেমন আমার সাব টেক আইডিয়া সলিউশনের আন্ডারে এসটিআই আছে, আমি চাইলে আরেকটা সাব ডিপার্টমেন্ট খুলতে পারবো, যে এখানে নেম দিতে পারবো, নেম দিয়ে কোন ডিপার্টমেন্টের আন্ডারে এটা যাবে সেই ডিপার্টমেন্টটা সিলেক্ট করতে হবে। এরপর ওই ডিপার্টমেন্টে কার কাছে রিপোর্ট হবে, হেড
কার কাছে রিপোর্ট যাবে, সেকেন্ড ম্যান কার কাছে রিপোর্ট যাবে, একইভাবে এখান থেকে সাব ডিপার্টমেন্ট ক্রিয়েট করলাম। এরপরে আমার যেটা ডেজিগনেশন আছে, যে এখানে এসে আমি এখানে ডেজিগনেশনগুলো ক্রিয়েট করতে পারবো। ওই ডিপার্টমেন্টে কোন কোন ডেজিগনেশনের এমপ্লয়ি থাকবে এখান থেকে সিলেক্ট করা যাবে, ক্রিয়েট করা যাবে। তাহলে আমাদের কোম্পানি ম্যানেজ গেল, ম্যানেজ ডিপার্টমেন্ট গেল, এরপরে এমপ্লয়ি ক্রিয়েট করার আগে আমি আগেই বলে নিয়েছিলাম যে কনফিগারেশনে গিয়ে আমাদের কিছু কাজ করে আসতে হবে। যেমন একটা এমপ্লয়ির অনেক রিলিজন সেট করে দিতে হবে। এখান থেকে এসে আপনার ইচ্ছা মতো যে রিলিজনগুলো আছে ক্রিয়েট করতে পারবেন। এরপর এমপ্লয়িদের যে টাইটেল, মিস্টার, মিসেস, ডক্টর, এই টাইটেলগুলো ক্রিয়েট করতে পারবেন। ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো আপনার কোন কোন ব্যাংকে যাবে, আপনার যে স্যালারিগুলো এক একজনের এক এক ধরনের ব্যাংক ইনফরমেশন থাকতে পারে। ব্যাংক নেম, ব্রাঞ্চ কোড এবং ব্রাঞ্চ নেম দিয়ে ক্রিয়েট করতে হবে। ওয়ার্কিং স্ট্যাটাসে রেগুলার, প্রফেশনাল, কন্ট্রাকচুয়াল, এরকম আরও অনেক ধরনের, যেমন ইন্টার্ন করতে পারে আপনার কোম্পানিতে কেউ, এখানে ওয়ার্কিং স্ট্যাটাসগুলো ক্রিয়েট করতে পারবেন। অর্গানাইজেশন ক্যালেন্ডার, এখান থেকে আমরা এই 24 সালের যেমন ক্যালেন্ডারটা অ্যাড করছি, আমরা চাইলে এইভাবে আরও ক্যালেন্ডার আমরা অ্যাড করতে পারবো। এরপরে সাইট সেটিং, যেটা আমার এখন দরকার নাই, এই সাইটে এটা বাই ডিফল্ট থাকবে। এবং এরিয়ার্স, সাপোজ কোনো একটা এমপ্লয়ি জানুয়ারি মাসে জয়েন করলো, ফেব্রুয়ারি মাসে গিয়েও কোনো স্যালারি পেলো না, মার্চ মাসে গিয়ে সে মার্চ মাসের স্যালারিটা অটো ক্যালকুলেট হলো, কিন্তু এই ফেব্রুয়ারির মাসের স্যালারিটা আমি এই বকেয়া থেকে এখান থেকে অ্যাড করে দিতে পারবো এরিয়ার্স থেকে। তো এমপ্লয়ি নেম, অ্যামাউন্ট এটা দিয়ে, এবং কি কারণে এটা দিচ্ছে এটা সাবমিট করলে এমপ্লয়ির অ্যাকাউন্টে এটা জমা হয়ে যাবে। তাহলে এই কনফিগারেশনগুলো করার পর আমরা যেটা করব, এমপ্লয়ি ম্যানেজে যাব, এরপরে একটা এমপ্লয়ি ক্রিয়েট করব। সাপোজ এখানে এমপ্লয়ি অলরেডি আছে রিয়াজুল ইসলাম, তো আমি যদি আরও এমপ্লয়ি ক্রিয়েট করি, তো আমি এখান থেকে এমপ্লয়ি, এডুকেশন, পোস্টিং কোথায়, প্রমোশন হয়েছে কিনা, রোস্টার সেটিং, এখান থেকে সব কিছু করতে পারবো। যেমন এই এমপ্লয়িটা যদি আমি যাই রোস্টারে যাই, তাহলে অ্যাসাইন রোস্টার স্যাটারডেতে আমার যে ওয়ার্কিং শিডিউলটা ছিল অটোমেটিক্যালি সেট হয়ে গেল। এভাবে আমি প্রতিদিনের ইন্ডিভিজুয়াল কাকে কোন দিনে কোথায় ডিউটি হবে আমি এখান থেকে অ্যাসাইন করে দিতে পারবো, এবং এখান থেকে আমি নতুন এমপ্লয়ি ক্রিয়েট করতে পারবো। লাইক এমপ্লয়িদের নেম, মেশিন আইডি, মোবাইল, জেন্ডার সব কিছু দিলাম। এমপ্লয়ি পার্সোনাল ইনফরমেশন এখানে দেওয়া হলো, পার্সোনাল ইনফরমেশন দেওয়ার পর প্রফেশনাল ইনফরমেশন, এইখানে খুবই ইম্পর্টেন্ট ডেজিগনেশন যেটা আমরা ক্রিয়েট করে আসছি, ওয়ার্কিং স্ট্যাটাস যেটা আমরা ক্রিয়েট করে আসছি, এরপরে ব্যাংক নেম, তারপর প্রফেশনাল নেম, জয়নিং ডেট, ওভারটাইম অ্যালাউ কিনা, তারপর ওভারটাইম নোট, ট্রান্সপোর্ট ফ্যাসিলিটিস পাবে কিনা, তারপর ট্রান্সপোর্ট নোট, লেট অ্যালাউ সে এলিজিবল কিনা, পে স্কেল, তারপর পে গ্রেড, ব্যাংক অ্যাকাউন্ট, কনফার্মেশন পিরিয়ড, কতদিন পরে সে পারমানেন্ট হবে। এইভাবে করে যখন একটা এমপ্লয়ি ক্রিয়েট করব, তখন এমপ্লয়িগুলো ক্রিয়েট হয়ে গেল। এমপ্লয়ি যখন ক্রিয়েট হয়ে গেছে, তখন আমাদের কি করতে হবে, একটা এমপ্লয়ি বিভিন্ন শিফটে কাজ করতে পারে, তখন আমার শিফট ম্যানেজমেন্টে চলে যেতে হবে যে আমার কোন কোন শিফটে আমি ওপেন রাখবো। যেমন এইখানে নর্মাল জেনারেল শিফট, সব জায়গায় অফিস শুরু হয় নর্মালি 9টা থেকে 6টা পর্যন্ত, তো জেনারেল শিফট তৈরি করা হয়েছে যাতে সব এমপ্লয়িকে সিলেক্ট করে যদি আমি জেনারেল শিফটটা অ্যাসাইন করে দেই, তাহলে সবার বাই ডিফল্ট অফিস টাইম হবে 9টা থেকে 6টা। এখন এখানে সাপোজ আমি রোস্টারে গিয়ে অ্যাসাইন করে দিলাম যে 15 মিনিট পর্যন্ত লেট অ্যালাউ কাউন্ট হবে, তাহলে এই যে 9টা 15তে যদি অ্যাটেন্ডেন্স দেয়, তাহলে এটা কোনো লেট প্রেজেন্ট হবে না, কিন্তু 16তে গেলেই এটা লেট প্রেজেন্ট হিসাবে কাউন্ট হয়ে যাবে। যেটা যদি আপনি রোস্টারে গিয়ে সেট করে দেন যে 3টা লেট প্রেজেন্টে একটা অ্যাবসেন্ট হবে এবং স্যালারি কাটা যাবে, তাহলে এখান থেকে অটোমেটিক্যালি স্যালারি ক্যালকুলেশন হবে। এবং কোন ইসের ডিউটি, আমি এখানে আবার একটু যাই, যদি আমি আরও নতুন শিফট তৈরি করতে চাই, এখান থেকে শিফটে ইন্টারশিপ নেম, শর্ট কোড, ইফেক্টেড ডেট, কোন ডেট থেকে শুরু হবে, টাইম কত থেকে কততে হবে, ডিউটি আওয়ার কত, নেক্সট ডেতে কী হবে, আমি এখান থেকে শিফট তৈরি করলাম। শিফট তৈরি করার পরে এখানে এসে যেটা করব, ডিউটি লোকেশন, আমি এখানে লোকেশন অ্যাড করে দিতে পারবো যে এর লোকেশন ঢাকা হবে, চট্টগ্রাম হবে, বা এরকম আমি শিফট কোথায় হবে কার শিফট অ্যাসাইন করে দিতে পারবো। শিফট যখন অ্যাসাইন হয়ে গেল, তো এমপ্লয়িটা অ্যাক্টিভ হয়ে গেল, সে তারা আপনার অফিসে কাজ শুরু করে দিল। শুরু করলে তো কখন কে অফিসে ইন করেছে, কখন আউট হয়েছে, তখন তো আপনার অ্যাটেন্ডেন্স ম্যানেজমেন্টের দরকার হবে, যে অ্যাটেন্ডেন্স রিপোর্টটা আমি দেখতে চাচ্ছি। তো
তো অ্যাটেন্ডেন্স রিপোর্টে আমি যদি আমার জন্য যদি দেখি, তো কারো তো আমার যেহেতু আজকে আমি মানে দেয়নি, ফিঙ্গারপ্রিন্ট দেয়নি, তাহলে আমার ডেট, শিপ, চেক ইন চেক আউট আসতো, কমেন্টসও আসতো। এখন সাপোজ যদি কোনো ইমার্জেন্সি কেসে চলে আসে, লাইক কোভিড পিরিয়ড, এখন কোভিড পিরিয়ডে তো হোম অফিস থাকবে। হোম অফিস হলে কিভাবে অ্যাটেন্ডেন্সটা কাউন্ট করবে? তাহলে হোম অফিসে ক্লিক করলে দেখেন একটা অপশন চলে আসছে যে চেক ইনে ক্লিক করলে ঠিক এই টাইমটা চেক ইন টাইম হিসাবে আপনার অ্যাড হয়ে যাবে। এবং এখন যখন চেক ইন হয়ে গেল, সাপোজ দুপুরের সময় আমার লাঞ্চ ব্রেক দরকার হবে, তখন স্টার্ট লাঞ্চ ব্রেক, এখানে একটা কমেন্টস দিয়ে দিলাম যে এটা লাঞ্চ ব্রেকের জন্য বাইরে গেছে, লাঞ্চ ব্রেক কিন্তু কাউন্ট শুরু হয়ে গেল। যদি আমার ব্রেক শেষ হয়ে যায়, স্টপ ব্রেক হয়ে গেল। এবং আমি যখন কাজ শেষ তখন আমি চেক আউট দেবো, তখন আমার এইটা দেখেন যে ডেট, আজকের ডেট, লাঞ্চ ব্রেক ছিল, স্টার্ট টাইম, ইন টাইম, ডিউরেশন ছিল 10 সেকেন্ড। এখন যদি আমি এটাতে যাই, দেখেন আমার কিন্তু এটা হোম অফিস ছিল, আমার চেক ইন করেছে 8:09, চেক আউট করেছে 8:19, এবং এটা লেট হয়েছে কারণ আমার 9টা থেকে অফিস ছিল, এই যে শিফট ছিল 9টা থেকে 6টা, আমি রাত 8টায় ইন করেছি, তার মানে আমার লেট হয়েছে। তো এখান থেকে এই অ্যাটেন্ডেন্সগুলো এইভাবে ম্যানেজ হবে। অ্যাটেন্ডেন্স রিপোর্ট যদি আমি দেখতে চাই, তো আমি এখানে ইন্ডিভিজুয়াল দেখতে পারবো, ডিপার্টমেন্ট ওয়াইজ দেখতে পারবো। তো এই যে রিয়াজুল ইসলাম ফার্স্ট ডে, যদি আমি এখানে ডে 1, ফ্রাইডে, স্যাটারডে, এভাবে করে আমি পুরা মাসের আমি এটা দেখতে পারবো। আজকে যেমন 25 তারিখ, যেমন আজকে আমার লেট হয়েছে, এতটা ইন করছি, এতটা আমি আউট করছি, তাহলে কিন্তু এখান থেকে আমি রিপোর্টটা পেয়ে যাচ্ছি। এরপরে ম্যানুয়াল অ্যাটেন্ডেন্স, যেটা আমি বলেছিলাম যে কেউ অ্যাটেন্ডেন্স দিতে ভুলে গিয়েছে, তাই অ্যাটেন্ডেন্স ডেট, আমি ডেটটা জাস্ট সিলেক্ট করে দিবে 25 তারিখ, চেক ইন টাইমটা দিয়ে দিবে এবং চেক আউট টাইমটা দিয়ে দিবে এবং এক্সিট ডেট, এবং কি কারণে সে ম্যানুয়াল অ্যাটেন্ডেন্সটা দিচ্ছে, ভুলে গিয়েছে নাকি অফিসের কাজে কোথাও গিয়েছে, এখান থেকে সে ডিসক্রিপশনটা দিয়ে দিলে তার একটা অ্যাটেন্ডেন্স, সাপোজ আমি যদি এটা দিয়ে দেই যে 18 তারিখে চেক ইন করেছিল, সাপোজ 8:21 ধরলাম, আর চেক আউট ডেট আমার সাপোজ 12টা PM, এবং ডেট দিলাম হলো এক্সিট ডেট, আমি বলে দিলাম মিসিং অ্যাটেন্ডেন্স। তাহলে যদি আমি সাবমিট করে দেই, তাহলে এখানে আমি দেখতে পারবো যে ম্যানুয়াল অ্যাটেন্ডেন্সের যে কমেন্টসগুলো আছে, যদি আমি এমপ্লয়ি দিয়ে দেই, ডেটটা যদি দিয়ে দেই, কত ডেট ছিল 18 তারিখে আমি অ্যাপ্লাই ফর লেট অ্যালাউ, এখান থেকে এই 18 তারিখ আমি এখান থেকে সিলেক্ট করে 25 তারিখ হলে এটা কাউন্ট করা যেত, এখান থেকে আমি জাস্ট অ্যাপ্লাই করতে পারবো এবং এটা এই স্যারের কাছে চলে যাবে। এবং ম্যানুয়াল অ্যাটেন্ডেন্সে যদি যাই, আমি এখান থেকে ম্যানুয়াল অ্যাটেন্ডেন্স দিতে পারলাম। এবং অ্যাটেন্ডেন্স রিপোর্ট যদি আমি সিএসিতে যাই, এখানে আমার সেট করা আছে, এবং এই যে 18 তারিখে দেখেন 8:21 আমি গিয়েছিলাম, 12:21 বের হয়ে আসছিলাম, এটা কিন্তু ম্যানুয়াল ছিল, কিন্তু আপনার রিপোর্টে কিন্তু চলে আসছে। তো অ্যাটেন্ডেন্স ম্যানেজমেন্ট হয়ে গেল। তো কেউ তো যখন অ্যাটেন্ডেন্স দিবে লেট হতে পারে, এই যে লেট অ্যাপ্লাই, কাস্টম লেট, তো অ্যাপ্লাই লিস্টে যাব, লেটের জন্য কেউ অ্যাপ্লাই করেছে কিনা, যে আমার লেট হয়েছে, লেট অ্যাপ্লাই এখান থেকে করতে পারবে, এই স্যারও করতে পারবে, যে আমার এখান থেকে সাবজেক্ট দিলাম, ডেট দিলাম, এবং এখানে জাস্ট কি কারণে লেট হয়েছে সাবমিট করলে লেট অ্যাপ্লাইটা এখানে চলে যাবে। যেমন যদি দিয়ে দেই এখানে 25 তারিখ আজকে, সাপোজ এটা দিলাম, এই যে আমি লেট অ্যাপ্লাইটার জন্য অ্যাপ্লিকেশন করলো কোনো একটা এমপ্লয়ি, এটা যেহেতু এই স্যার থেকেই আমি করলাম, এটা দেখা যাচ্ছে যে পেন্ডিং আছে, কারণ লেটের জন্য অ্যাপ্লাই করেছে, পেন্ডিং আছে। এবং অ্যাপ্লাই লিস্ট, লেট অ্যাপ্লাই এখান থেকে করলো, তখন লেট লিস্টটা দেখতে পেল, এবং এখান থেকে ভিউ করে সে কমেন্ট সহ দেখতে পারবে সে কি অ্যাপ্রুভ করবে নাকি, যদি অ্যাপ্রুভ করে তাহলে এখানে এসে অ্যাপ্লাই লিস্টে এসে কিন্তু এই যে অ্যাপ্রুভ দেখতে পারবে। তাহলে আমার লেট ম্যানেজমেন্টটাও কিন্তু এখান থেকে হবে, এবং এখান থেকে এমপ্লয়ি সিলেক্ট করে দিয়ে আমার এই দিনের জন্য সে
কাস্টম লেট অ্যালাউ করতে পারবে এই সাব থেকে। এটা গেল আমাদের লেট ম্যানেজমেন্ট। এরপরে আমি আসবো রোস্টার ম্যানেজমেন্ট। আমি বলেছিলাম রোস্টার ম্যানেজমেন্টে গিয়ে জাস্ট কোন এমপ্লয়ি ফার্স্ট উইকে কোথায় কাজ করবে, ফার্স্ট উইক ফ্রাইডে থেকে থার্সডে পর্যন্ত লোকেশন এগুলো সব সিলেক্ট করে দেওয়া যাবে। সেকেন্ড উইক সিমিলারলি এরকম করে অটোমেটিক্যালি উইকগুলো আসবে মান্থ ওয়াইজ, এবং কোন মাসে কোন উইকে সে কোথায় কাজ করবে, এখান থেকে কোন শিফটে কাজ করবে এখান থেকে সিলেক্ট করে দেওয়া যাবে। সাপোজ কেউ যদি জেনারেল শিফটে কাজ করে উইক ফার্স্ট এবং ফ্রাইডেতে, জেনারেল শিফট মানে 9টা থেকে 6টা, তাহলে এই 9টা থেকে 6টা অটোমেটিক্যালি অ্যাটেন্ডেন্স কাউন্ট হবে। এটা ছিল রোস্টার ম্যানেজমেন্টের কাজ। তো আমরা ম্যানেজ কোম্পানি, ম্যানেজ ডিপার্টমেন্ট, এমপ্লয়ি লিভ, শিফট, অ্যাটেন্ডেন্স, লেট ম্যানেজমেন্ট এবং রোস্টার ম্যানেজমেন্টের কাজগুলো দেখতে পেলাম। এখন এইখানে যে ইউজার আছে, আমি এখান থেকে ইউজার ক্রিয়েট করতে পারবো। যেমন এখান থেকে যদি আমি নতুন কোনো ইউজার ক্রিয়েট করি, যেমন এই ইউজারের নাম দিলাম ম্যানেজার। ম্যানেজার ক্রিয়েট করে আমি এই ম্যানেজারটাকে কি অ্যাক্সেস দিব সেটা কিন্তু আমি ক্রিয়েট করতে পারবো এখান থেকে। রোল, এই সুপার অ্যাডমিন, তাকে কি অ্যাক্সেস দেবো এখান থেকে আমি এই ম্যানেজার যদি আমি শিফট এডিট দিই, ক্রিয়েট রুল করি, তাহলে এখানে এসে পারমিশনে যখন যাব, পারমিশনে গিয়ে এই সুপার অ্যাডমিন, ম্যানেজার, লাস্ট টাইম ক্রিয়েট করেছিলাম ম্যানেজার, এরকম অনেক রুলস আছে। তো আমি এখানে গিয়ে ওদেরকে আমি পারমিশনটা অ্যাসাইন করে দিতে পারবো। তো পারমিশন অ্যাসাইন করে দিলে সে ওই ম্যানেজার যদি লগ ইন করে, তাহলে তাকে যতটুকু অ্যাক্সেস দেবো সে ততটুকুই এডিট, আপডেট, ডিলিট করতে পারবে। এবং নোটিশ ম্যানেজমেন্টে গিয়ে কি হবে, নোটিশ ক্রিয়েট করা যাবে। এই নোটিশটা কোথায় যাবে, যদি কনফিডেন্সিয়াল নাকি পাবলিক, এরপর রিসিভার কী হবে, পার্সন নাকি ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট হলে ডিপার্টমেন্টে যাবে, পার্সন হলে পার্সন টু পার্সন যাবে। এরপরে টাস্ক, এখান থেকে প্রজেক্ট ক্রিয়েট করা যাবে। যদি আমি আসি, এখানে কি প্রজেক্ট ক্রিয়েট করা আছে, বা এখান থেকে প্রজেক্ট ক্রিয়েট করা যাবে। এই প্রজেক্টের স্ট্যাটাস অনগোয়িং হতে পারে, অন হোল্ড হতে পারে, ক্যান্সেল, ফিনিশড হতে পারে। বিল টাইপ আওয়ারলি দিব নাকি কী হিসাবে দিব, কাস্টমারের টার্গেট ডেট কোন মাসে এটাকে দিতে হবে, স্ট্যাটাস, টোটাল রেট কত টাকা, এস্টিমেট আওয়ার, মেম্বার্স, আমি এখান থেকে হোয়াইট মেম্বার, অরেঞ্জ এখানে ক্রিয়েট করা যাবে। ডেডলাইন, এগুলো দিয়ে যখন আমি ক্রিয়েট করব, তখন একটা টাস্ক যখন অ্যাসাইন করব, টাস্ক অ্যাসাইন করলে আমরা বুঝতে পারবো নিউ টাস্কে কে আছে, অন প্রসেসিং টাস্কের কী অবস্থা, কে কতটুকু করেছে, রিভিউতে গিয়ে দেখতে পারবো, ডান, কে কাজটা শেষ করেছে এখান থেকে দেখতে পারবো। এখান থেকে ক্রিয়েট করা যাবে প্রজেক্ট নেম, যেহেতু ক্রিয়েট করিনি, তো এইভাবে করে অ্যাসাইন করে দিয়ে আমার এখানে টোটাল টাস্ক প্রায়োরিটি সেট করে দেওয়া যাবে। এইভাবে টাস্ক ম্যানেজমেন্টটা করা যাবে। আমি আরও ডিটেলস দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, এই জন্য যেগুলো মেজর সেগুলো আমি ডিটেলস দেখাচ্ছি। এরপরে স্যালারি ম্যানেজমেন্ট। স্যালারি ম্যানেজমেন্টে খুব গুরুত্বপূর্ণ একটি কাজ, যেটা অনেক ম্যানুয়ালি করতে গেলে অনেক হ্যাসেলফুল। যেমন স্যালারি সেট আপ খুবই গুরুত্বপূর্ণ। যে সিএসসি ডিপার্টমেন্টে গেলাম, এমপ্লয়িগুলো চলে আসলো, স্যালারি সেট আপে গেলাম। সেট আপে গিয়ে আমি এইখানে খুবই গুরুত্বপূর্ণ একটি কাজ, বেসিক দিয়ে দিব, ওটি বেসিক দেব, হাউস রেন্ট, ইনকাম ট্যাক্স, পিএফ অন, স্ট্যাম্প ফি, ফুড, কনভিয়েন্স, তারপর এন্টারটেইনমেন্ট, মেডিকেল, স্পেশাল অ্যালাওয়েন্স, আদার অ্যালাওয়েন্স, গ্রোথ স্যালারি, ক্যাশ স্যালারি, আদার ডিডাকশন, যেমন স্যালারি অ্যাডভান্স থাকতে পারে, পানিশমেন্ট থাকতে পারে, আদার ডিডাকশন থাকতে পারে, আদার ডিডাকশন ডিটেলস কী থাকতে পারে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এগুলো আমি ইনফরমেশন দিয়ে দিলাম। এরপরে ইনক্রিমেন্ট, আমি কোন এমপ্লয়িকে কী হিসাবে বা কতটুকু ইনক্রিমেন্ট দেবো এখান থেকে আমি কনফিগার করে নিতে পারবো। যেমন আমি এখান থেকে আমি বকেয়াগুলো অ্যাড করতে পারবো, কোন এমপ্লয়ির কতটুকু বকেয়া রয়েছে এটা অ্যাড করে দিতে পারবো। স্যালারি এডিট করা যাবে। এবং রিপোর্টে গেলে এখানে প্রচুর পরিমাণে রিপোর্ট জেনারেট হবে, যেমন জেনারেট মান্থলি স্যালারি, জেনারেট স্যালারি রিপোর্ট, তারপর স্যালারি হেলথ রিপোর্ট। যদি আমি এখানে যাই, এখানে গেলে মার্চ মাসে সাবমিট করলে, মার্চ মাসের আমার যেহেতু এখানে কমপ্লিট হয় নাই, তো আমি এখন দেখতে পেলাম না, কারণ মার্চ মাসে আমি এখনও স্যালারিটা অটো জেনারেটের জন্য আমি কনফিগার করিনি। কনফিগার করলে এখানে অটোমেটিক্যালি মার্চ মাসে এখন পর্যন্ত কোন এমপ্লয়ি কত টাকা এবং টোটাল কত টাকা স্যালারি সম্পূর্ণটা ডিটেলস চলে আসতো। এরপর রিপোর্টে গিয়ে দেখতে পারলাম
যেহেতু ডেটা নাই, তো কনফিগার করা ডেটা নেই, এই জন্য দেখতে পেলাম না। তো স্যালারি অটো প্রসেস হবে। তো আমি যদি এখন রিপোর্ট ম্যানেজমেন্টে যাই, এমপ্লয়ি অ্যাটেন্ডেন্স দেখতে পারবে, ডিপার্টমেন্ট অ্যাটেন্ডেন্স দেখতে পারবে, অল এমপ্লয়ি অ্যাটেন্ডেন্স দেখতে পারবে, পাঁচ ডিটেল দেখতে পারবে, লেট প্রেজেন্ট কতগুলা হয়েছে, এমপ্লয়ি লিভ রিপোর্ট কতগুলা, এবং টাস্ক ম্যানেজমেন্ট এমপ্লয়ি লিস্ট আমি এখান থেকেও কিন্তু আমি ডাউনলোড করে নিতে পারবো। যদি ক্লিক করি তাহলে পুরো এমপ্লয়ির লিস্টটা আমার এখানে চলে আসবে, যে কোন কোন এমপ্লয়ি আছে, এবং এখানে কিন্তু সমস্ত এমপ্লয়ির ডিটেলস এখানে চলে আসবে। তো এটা ছিল আমাদের রিপোর্ট। যদি এমপ্লয়ি অ্যাটেন্ডেন্সে যাই, যেমন রিয়াজুল ইসলাম, আমি যদি এই তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত আমি সাবমিট করি, তাহলে এখানে এই অ্যাটেন্ডেন্সটা চলে আসবে। এরপরে যেটা অ্যাসেট ম্যানেজমেন্টে আমি তখন বলেছিলাম অ্যাসেট টাইপ ক্রিয়েট করা যাবে, অ্যাসেট ক্রিয়েট করা যাবে, অ্যাসেট অ্যাসাইন করা যাবে, অ্যাসেট অ্যাসাইন রিপোর্টগুলো পাওয়া যাবে। আমি ডিটেলস দেখাইলাম না, তাহলে ভিডিওটা আরও অনেক বড় হয়ে যাবে। তো ধন্যবাদ। এটা ছিল আমাদের এইচআরএম ম্যানেজমেন্ট সিস্টেম। তো আপনার কোম্পানির যাবতীয় সমস্ত কাজ এই সিস্টেমের মাধ্যমে করতে পারবেন, এবং আমরা একটা গ্লোবাল ভার্সন তৈরি করেছি, যেখান থেকে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা কাস্টমাইজ করে দিতে পারবো। কোনো কিছু এক্সট্রা ফিচার লাগলে সেটাও আমরা করে দিতে পারবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।